আওয়ামী লীগের কর্মী অলিতে গলিতে তৈরি হয়ে আছে, কিন্তু আপনি তাদের সমন্বয় করতে পারতেছেন। এটা ব্যর্থতা আপনাদের। 2 বছর প্রতিদিন নির্যাতিত হচ্ছেন, প্রতিদিন নিপীড়িত হচ্ছেন। আরে ভাই, যে 61 জন আটক, যে কি যেন আইন ও সালিশ কেন্দ্র বলছে 61 জন জেলখানাতেই মারা গেছেন, এটা তাদের হিসেবেই। মরছে তো আরো বেশি, মরছে তো আরো বেশি। তাইলে আপনি এই 61 জন যদি জীবন দিতেন, এই সরকার থাকতো। জীবন কিন্তু দিতে হচ্ছে, প্রতিদিন 8 জন 10 জন 12 জন করে মারা যাচ্ছে। এর মধ্যে কিন্তু অর্ধেকে আওয়ামী লীগের লোক, ছাত্রলীগের লোক, যুবলীগের লোক। সামনে খারাপ জানটা দিয়ে দেখেন না কি করে। ভাই মরবেন তো, মরতে হবেই। আপনি বিচ্ছিন্নভাবে যদি জীবন দেন, যায় আসে না, কারো কিছু যায় আসে। বিচ্ছিন্নভাবে 1000 মানুষের জীবনগুলো যায় আসে না, কিন্তু একজন মানুষের জীবনও যদি সঠিকভাবে সেখানে কেউ শহীদ হয়, রক্ত দেয়, কুর্সি উল্টে যায়, মসনদ উল্টে যায়, তার প্রমাণ শ্যামাপ্রসাদ মুখার্জি একাই কাশ্মীরে ঢুকে গিয়েছিল। একা একা একা, কাউকে নিয়ে যান, একা তিনি কাশ্মীরে ঢুকে গিয়েছিলেন। আজকে কাশ্মীর টিকে গেছে। 370 ধারা বাতিল হয়েছে তার কারণে, একজন মানুষের জন্য। সারা ভারতের কোটি কোটি হিন্দুর মধ্যে একজন শুধু চ্যালেঞ্জ করেছিল যে এক আইন, এক শাসন, এক সংবিধান, এক পতাকা, অন্য কিছু আমি মানি না। তিনি ঢুকে গিয়েছিলেন, কারণ তখন কাশ্মীরে যেতে পারমিশন লাগতো ভারতীয়দের। অদ্ভুত ব্যাপার, হিন্দুদের দেশে, হিন্দুর দেশের কাশ্মীরে যেতে তাতে পারমিশন লাগতো, কিন্তু একজনই পাল্টে দিত। তেমনি এই যে আশোক লিখেছে 61 জন মারা গেছে, কালকে যদি শুধু জামালপুর থেকে, আমাদের জামালপুর থেকে কালকে যদি 61 জন লোক মারা যায়, সরকার টিকবে? টিকবে না। মরতে কিন্তু হচ্ছেই তা আওয়ামী লীগের, কিন্তু সমন্বয়ের অভাব। এরা মরতেছে পথে ঘাটে। ওই যে 3 জন মারা গেল, আরো 4 জন গায়েব, প্রতিদিনই মরতেছে। কালকে আপনি দেখেছেন যে একটা মেয়ের সিন, আমাকে অনেকে ভিডিও পাঠিয়েছে, যে বাবা আওয়ামী লীগ করলে পরে মেয়েকে কুপিয়েছে, একেবারে কোপায় অস্থির করে ফেলছে। তাহলে বসে থেকে কোনো লাভ আছে? আপনাকে তো মরতে হবেই। বিচ্ছিন্নভাবে কেন দেন? এই মৃত্যুর তো আপনি, এই দায় কিন্তু নিতে হবে কাউকে না কাউকে। এই মানুষগুলো মারা গেল কি কারণে? আওয়ামী লীগ করার কারণে। কি কারণে? ছাত্রলীগ করার কারণে। কি কারণে মারা যাচ্ছে জেলে? হয় সে আওয়ামী লীগ করে, অথবা সে ছাত্রলীগ করে, বা তার পরিবার আওয়ামী লীগ করে, মুক্তিযুদ্ধের পক্ষে মারা যাচ্ছে। একসাথে নামতে হবে, পরিকল্পনা বা পৃষ্ঠপোষকতা। গপ্প যতই করেন, খালি মুখে চিরে ভিজে না, পৃষ্ঠপোষকতা লাগে। অবশ্যই পৃষ্ঠপোষকতার অভাব। যারা ইনকাম করে নাই তাদের কথা বাদ, যারা লুটপাট করেছেন, করেন নাই তো একজনের তো লুটপাট করেছেন নাকি? আমরা কিন্তু জানি কে কে লুটপাট করেছেন, সবাই জানে। কিন্তু এখন 10 পয়সা বের করতেছে না, খরচের মধ্যে নাই। সেলফি লীগের বাবারে বাবা, সেলফি লীগের চোটে মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে বছরের পর বছর সারা বাংলাদেশ ঘুরেছি। কোনো মন্ত্রীর ধারে কাছে একটা ছবি তুলতে পারিনি, সেলফি নিতে পারিনি। কোনো মন্ত্রী আমাদের কোনো জিজ্ঞাসা করে, মন্ত্রী তো দূরের কথা, কোনো মন্ত্রীর চামচা আমাদের জিজ্ঞেস করে না, কিন্তু আমরা নিবেদিতভাবে কাজ করে গিয়েছি। মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্তিযুদ্ধের বইপত্র গাড়ি নিয়ে আমরা ঘুরেছি জেলায় জেলায়, নিজেরাই ভর্তুকি দিয়ে। কত সেলফি লিগ দেখেছি। এখন সেলফি লিগ কাউকে খুঁজে পাওয়া যায় না, কেউ নাই, নেতারাই নাই। কেন নাই? আপনি যদি কথাটা বলতে পারেন, এইভাবে আপনি এসে কথা বলেন তো দেখি সরকার টিকে কিনা। আমি বলেছি তো, এই যে বর্তমান সরকার সবচেয়ে আলট্রা ফ্যাসিস্ট সরকার। জনগণ রেডি হয়ে আছে এদের উচ্ছেদ করার জন্য। আপনারা মাঠে, কারণ জনগণ তো নেতৃত্ব দিতে পারে না। আমি রেডি হয়ে আছি, আমি চলে যাব। আপনারা শুধু ডাক দেন, চলে যাব আমরা মাঠে, নেমে যাব। হাজার হাজার মানুষ নেমে যাবে। আপনার ডাক দেওয়ার সাহস পান না, কারণ কনফিডেন্টের অভাব নিজের। কিন্তু রেডি হয়ে আছে কিন্তু জনগণ। যত দেরি হবে ততই কিন্তু মৃত্যুর তালিকা বাড়বে, আর ততই কিন্তু কঠিন হবে। কারণ ততদিনে মৌলবাদী শক্তি, পাকিস্তানের জঙ্গি বাহিনী, তুরস্কের জঙ্গি বাহিনী, আইএসের জঙ্গি বাহিনী, টিটিপি, আল কায়দা, এরা আস্তে আস্তে সংঘবদ্ধ হবে, আরো শক্তিমান হয়ে যাবে, যদি আপনি এখনই ধাক্কা না দেন। কারণ সময় এক হারি, অসময় 10 হারি। আপনি 2024 সালের কথা বাদ দেন, 24 সালের প্রথম 5-6 মাস আওয়ামী লীগের জন্য আসলে কঠিন ছিল, কিন্তু এই 2 বছরে কিন্তু একটা মাঠ তৈরি করে ফেলেছে জামাতিরা, হেফাজতিরা, ভাবির পোলারা, বিএনপিরাই আওয়ামী লীগের জন্য মাঠ তৈরি করে রেখেছে। আওয়ামী লীগকে মাঠে নামতে হবে, কিন্তু যদি আরো দেরি করে, আরো 2 বছর, তাহলে কঠিন থেকে কঠিনতর হয়ে যেতে পারে। কারণ যখন দেখবে আওয়ামী লীগ আসবে, তখন অন্য কোনো, যেমন 2 বছর প্রায় 18 মাস থাকলো কে, ইউনুস কাকা, 18 মাস পরে বিএনপিকে রেখে আরেকটা সরকার আনলো, তাহলে কি করবেন? এইভাবে আপনারা 2 বছর 3 বছর করে বদলাতেই থাকে, তাহলে তো পিছিয়ে পড়ে যাবেন। ধাক্কা দিতেই হবে মুখোমুখি। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে, যুবলীগকে, ছাত্রলীগকে, কৃষক লীগকে
শ্রমিক লীগকে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগকে মুখোমুখি হতেই হবে। আপনি মুখোমুখি না হয়ে পারবেন না, পারবেন না। মাঠে নেমে যান, দেখবেন সেনাবাহিনী ভয় পালায় যাবে। কেন যাবে? তাদের মিশনের ডর আছে। কারণ যদি গুলি চালায় তাহলে মিশন বন্ধ হয়ে যাবে। আপনার মোল্লাদের ডর তো আপনার শেষ, যে আপনাদের তো এই 2 বছরে এটা আওয়ামী লীগ যারা করেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তারা তো বুঝে ফেলেছেন যে গোলাম আজমের সার্টিফিকেট ছাড়া আপনি ভেস্তে যেতে পারবেন। নিজামি, সাইদি, এদের সার্টিফিকেট ছাড়া ভেস্তে যাইতে পারবেন, কারণ এদের বাটপারিগুলো দেখেছেন। যে ভেস্তে যাইতে মামুনুল হকের বাটপার, মামুনুল হক 501-এর সার্টিফিকেট লাগবে না, এটা তো বুঝতে পারছেন। নাকি এখনো বাদ আছে? এই বলৎকারী মৌলবীদের সার্টিফিকেট আপনি বেচতে যেতে পারবেন না, কারণ তারাই যেতে পারবে না। যদি ব্যস্ত থাকে তাও যেতে পারবে না, আপনারাই বরং পারবেন। এই ভয়টা তো আশা করি এখন গেছে, যাদের কারণে দুযোগেও যাবেন না। এদের পাছায় লাথি দিলে যে দুযোগেও যাবেন না, এখন তো বুঝতে পারছেন। কারণ এরা কত বড় বাটপার, কি করেছে আপনারা দেখছেন তো। রইল বাকি মিলিটারি ভয়। মিলিটারি আপনাকে ভয় পাবে কিভাবে? সংখ্যা বেশি হইতে হবে। আপনি 10 জন গেলে পিটাবে, একেবারে আপনাকে একেবারে গরুর চোরকে যেভাবে পিটাবে। 100 জন গেলে মোটামুটি পকেট মারের মতো পিটাবে। 1000 জন গেলে ধাক্কাধাক্কি করবে, 2-4টা গুলি করবে। 5000 গেলে ভয় দেখাবে, টিয়ার গ্যাস মারবে। 10,000 গেলে 2-4টা গুলি করবে, 20-30টা টিয়ার গ্যাস মারবে, 50টা। কিন্তু যদি 1 লাখ লোক যান, সেনাবাহিনী ওই নেরি কুত্তার মতো পশ্চাৎ দেশে লেঙ্গুর দিয়ে পালায় চলে যাবে, কারণ জানে যে মিশন বন্ধ হয়ে যাবে। এদের কিন্তু একটা প্রাণ পাবো না, মিশন বন্ধ হবে। এই ভয় যদি আপনি দেখাইতে পারেন, এবং এটা হবে। ভয় পাওয়ার কিছু ওই দেখেন না, ভাবির পোলারা এইবার কিন্তু গোপালগঞ্জ যায় নাই। কেন যায় নাই জানেন? আপনি মনে করেন না যে তারা ভয় পাইছে, না, ভাবির পোলারা ভয় পায় নাই। ভাবির পোলাতে সেনাবাহিনী না করছে, যায় না বাবা। কেন? তোমাদের পাহারা দিতে হবে। ওইবার তো সেনাবাহিনী সব ফেরত আসতে পারছে এদের নিয়ে, 5 জনকে হত্যা করে। ওই 5 জনের হিসাব সেনাবাহিনীর কাছ থেকে আমরা নিব। যে 5 জনকে গুলি করে গোপালগঞ্জে মেরেছে, ওয়াকার, তোমাকে হিসাব দিতেই হবে, তুমি পৃথিবীর যেখানেই থাকো। গোপালগঞ্জের ওই 5 জন সাধারণ নাগরিককে যে তুমি হত্যা করিয়েছ এই জুলাই সন্ত্রাসী জঙ্গিদের উদ্ধার করার জন্য, এর হিসাব ওয়াকার তোমাকে দিতে হবেই। তুমি পৃথিবীর যেখানেই থাকো, তুমি আমেরিকায় পালাও আর যেখানেই পালাও, তোমার সে বড় বড় খেরু, 2007-8-এর খেরুরা কিন্তু পালাতো, কাউরে আর কিন্তু খুঁজে পাওয়া যায় না। তোমাকে ওরকম পালায় থাকতে হবে। আমরা জানি ইতিহাস, আমরা ইতিহাস পড়ি, আমরা জানি ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস ঘুরে ফিরে আসবে। তুমি এখন বহু ক্ষমতা ধরইতে পারো, তোমার পিছনে ওয়াকার আমেরিকা আছে, তুরস্ক আছে, পাকিস্তান আছে। যেদিন থাকবে না সেদিন তোমার কি পরিণত হবে একবার কি ভেবেছো মিস্টার ওয়াকার? বুঝতে পারো। এটা তোমার ওই যে উস্তাদ মইনু আহমেদের সরকারদের জিজ্ঞেস করো, তারা কে কোথায় এখন খুঁজে পাওয়া যায়? তাদের এখন হারগিন দিয়ে খুঁজে পাওয়া যায় না, পাওয়া যাবেও না তেমনি ওয়াকার তোমাকে। তো ওই 5 জনের হিসাব গোপালগঞ্জে যে গুলি করে মেরেছে এই জুলাই জঙ্গিদের প্রোটেকশন দিতে গিয়ে, সেই হিসাবে আমরা নিব। এইবার কিন্তু পাঠায় নাই, কেন জানেন? কারণ এইবার গেলে হয় 10 জন, 15 জন, 20 জন মারা যাবে, সাধারণ নাগরিক মরে যেত, অথবা আর্মিদের বেঁধে গাছের সাথে বেঁধে রাখতো পাবলিক। এই ভাবির পোলাদের তো হিসেবেই নাই, এদের পেটে পাড়াতে গোবের করে দিত। সেই জন্যই সেনাবাহিনী তাদের অনুমতি দেয় নাই যে ওই দিকে তোমার গোপালগঞ্জ যাও। বুঝতে পারছেন তো জনতার শক্তি? ওই যে 5 জন যে গোপালগঞ্জে জীবন দিয়েছে, ওই রক্তের দেওয়ার কারণে এরা যেতে সাহস পায়। রক্তের কোনোদিনই বৃথা দেয় না। তার প্রমাণ গোপালগঞ্জ এখন স্বাধীনতা অর্জন করেছেন। আর 63 জেলা এখন আমাদের স্বাধীন করতে হবে, ভয়ের কিছুই নেই। আচ্ছা দেখি, তারপরে একটু খবর দেখি, ভারতের অন্যান্য খবর আপনাদের শোনাবো, আসতেছি। সবচেয়ে বিপজ্জনক খবর, একটু আগে তো বললাম যে 5 বছরের ক্লাস 5-এর ছাত্র আত্মহত্যা করেছে, বিষ খেয়েছে, বিষ পান প্রেমে। এই যে দেখেন, রাজধানীতে 2 বছরের শিশুকে ধর্ষণ, এটা কোনো কথা? মানুষের রুচি, মানে এরাই নাকি আবার তৌহিদি জনতা। সেই জন্যই বলি যে যারা ধার্মিক, পৃথিবীর এমন কোনো পাপ নাই তারা করে নাই। কিন্তু দোষ দিবে নাস্তিকের, দোষ দিবে খ্রিস্টানের, দোষ দিবে ইহুদির। কালকে আমাদের সরিষাবাড়ি জামালপুরের একটা নিউজ দেখলাম, আমাদের লোকাল সাংবাদিকেরা তাদের ফেসবুকগুলোতে দিয়েছে যে নিজের মাকে বের করে দিয়েছে ঘর থেকে সম্পত্তি লিখে না দেওয়ার কারণে। তার মা এরকম করে কোরআন শরীফ বুকে নিয়ে সে বেরিয়ে চলে আসছে। মা একে চাপ দিয়েছে। এটা আমাদের সরিষাবাড়ি পোগল দিঘা নাকি কোন জায়গার ঘটনা, আমাদের জামালপুর সরিষাবাড়ি থানা করে, মানে আমার সংসদীয় আসনের পোগল দিঘা সম্ভবত। সেখান থেকে মাকে বের করে দিয়েছে। কত বড় অন্যায়! অথচ গিয়ে দেখেন সে কিন্তু নামাজও করে, হজও করে, উমরাও করে, করবো। আবার বড় বড় নিয়ম দেখবেন যে আবার বড় বড় নীতি কথা এরা বলে। বইনের ওয়ারিশ মারবে আর মনে করেন যে উমরা হজ করবে আর হজ করবে।
এই হলো আমাদের দেশের মুসলমান তৌহিদি জনতা। ঘুষ খাবে আবার বলবে যে নামাজ পড়তে হয় না, সুদ খাবে ওটার বড় নামাজ এতেকাফ করে মসজিদে, আমি নিজের চোখে দেখেছি। সুদখোর বাংলাদেশের আমাদের সরিষাবাড়িতে আমি দেখেছি, কয়েক মসজিদে দেখেছি যে সুদখোর যে এতেকাফে বসে হাসতে হাসতে মরি আমি। লজ্জাও নাই এই দেশের মুসলমানদের, চোখে দেখা ওরা বলবে না এই তুই তো সুদ খাস, তুই এতেকাফ করিস কেন, সুদটাকে ছাড়, এটা বলার কেউ ছিল না, কারণ মুসলমান বললে তো ভয় পায়। যাই হোক, কত বড় বেহায়া যে 2 বছরের শিশুকে ধর্ষণ করে, ভাবা যায়? এই যে 2026 সালের প্রথম 6 মাসে দেশের কারা হেফাজতে 61 জনের মৃত্যু হয়েছে বলেছে আশক আইন ও সালিশ কেন্দ্র। আরেকবার পারেরা এই 61 জন, এই 61 জন আপনারা কিন্তু এর মধ্যে কিন্তু 50 জনই গিয়ে দেখেন এরা আওয়ামী লীগের লোক। এই 50 জন যদি সরাসরি জান দিত, ওয়াকার কখন পালায় যেত, এই ভাবির পোলারা দৌড়ায় সারতে পারতো না। জান আপনাকে কিন্তু রক্ত দিতেই হবে। 71-এ 30 লক্ষ মানুষ মারা গেছে, ইয়ার কি মনে করেন না? স্বাধীনতা এমনি আসে না। 75 বছর যাবৎ বেলুচিস্তানিরা যুদ্ধ করে চলতেছে, রক্ত দিয়েই চলছে, এখন স্বাধীনতা পায় নাই। রক্ত আপনাকে দিতেই হবে, মুখোমুখি হতেই হবে। মজার বিষয় হলো বান্দরবানের সব পর্যটন কেন্দ্রে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা। কেন ভাই? এখন না জুলাই আন্দোলন করে তোমরা দেশ নয়া বন্দোবস্তে আনছো স্বাধীন, এখন তারা বেশি বেশি ঘুরবা, বন্ধ কেন? কেন সর্বসাধারণ পর্যটন কেন্দ্রে কেন ভ্রমণ নিষিদ্ধ করবা? তাহলে বুঝতে পারছেন তো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তালমে কুছ তো কালা হায়। আফজাল হোসেন আমাদের অভিনেতা, মডেল, তিনি বলেছেন, নির্মাতা, তিনি বলেছিলেন যে ফ্রিতে পেয়েছ তাই দেশকে মনে হয় ভাড়া বাসা, মায়া জন্মায়নি। এটা সত্য। আমার ভাবির পোলা নাহিদ, যার গাল এখন ফুলে গেছে টেপা মাছের মতো, পেট ফুলে গেছে, পাছা ফুলে গেছে ময়মনসিংহ পাউরুটির মতো, ঘাড় ফুলে গেছে আর আরবির দুম্বার মতো, সে বলেছে আওয়ামী লীগ বিএনপি সব আসুক, দেখি তাদের কত শক্তি আছে। নাহিদ ইসলাম হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ভাবির পোলা আমার নাহিদ, এই ভাবির পোলা নাহিদ বলছে আওয়ামী লীগ বিএনপি সব আসুক, দেখি তাদের কত শক্তি আছে। আলাপ শুনছেন? আওয়ামী লীগ বিএনপির একটা ওয়ার্ড কমিটির পোলাপান যদি এদের দাব রান্না শুরু করে সারা দেশে থাকতে পারবে। যদি ওয়াকার এদের পক্ষ না নেয়, এই আমার ভাবির পোলাদের এই 6 জন এমপি, তারপরে কি ন্যাশনাল কটকটি পার্টি, চিলড্রেন পার্টি, এদের পক্ষে যদি তাদের মামু ওয়াকার না থাকে এই ভাবির পোলারা দেশে থাকতে পারবে? একটা ওয়ার্ড কমিটির, বাংলাদেশের যে কোনো ওয়ার্ড কমিটির আওয়ামী লীগ বা বিএনপির দাবরানিতে এরা সারা দেশে থাকতে পারবে। এরা আবার বলে শুধু আওয়ামী লীগ না বিএনপি সহ আসুক, মানে এগুলো কি যে বলে আমার ভাবির পোলার, আমি নিজেও বুঝি না। এইবার আমার একটা ফেসবুক পোস্ট থেকে দেই। 8 বছর আগে 7 জুলাই 2018 সালে একটা পোস্ট দিয়েছিলাম তসলিমা নাসরিনের একটা কথা। তিনি বলেছিলেন, একটা বাক্য নিয়েছিলাম তার, ধর্ম এবং রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য, আবারও বলি, ধর্ম ও রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য চিরকালই বোধ হয় সন্ত্রাসীদের দরকার হয়। আবার শুনুন, ধর্ম এবং রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য চিরকালই বোধ হয় সন্ত্রাসীদের দরকার হয়। এক লাইন আমি শেয়ার দিয়েছিলাম 2018 সালের 7 জুলাই, 8 বছর আগে। এটা কে বলেছেন? তসলিমা নাসরিন। কি বলেছেন? আবারও বলছি, ধর্ম এবং রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য চিরকালই বোধ হয় সন্ত্রাসীদের দরকার হয়। কথা সত্য। এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমার আরেক ভাবির পোলা, তাকে নিয়ে তার সহপাঠী, তার ক্লাসমেটস বলেছে যে ও তো বলছিল যে লেগুনা চালাবে, ও বলছে যে কোনো রকম পাস টাস করে লেগুনা চালাইতে হবে বোধ হয়। আর সেই পোলা এখন কি বলে, আমি তো ছাত্র জীবনে 15,000 টাকা দামের জুতা পরেছি। কিন্তু তার ক্লাসমেট সেটা বলেছে যে সে ভাত খাইতে পারতো না টাকা অভাবে, আর সে বলতেছে তার নাকি 15,000 টাকার জুতা আগেই পড়তো।
আরেকজন নেতা আছেন, আপনাকে আরেকটা জিনিস বলি। বিএনপি নেতা মানিক, তিনি বলেছেন আওয়ামী লীগ আসলে জামাতকে 17 মিনিটে দেশ থেকে কাভার করে দেবে। কি আমি বলি না এগুলো? আমি যদি বলতাম তাহলে কি বলে, 17 মিনিট না হোক 17 দিন, 17 দিন না হোক 170 দিন, 17 দিনে, 17 মিনিটে হয়তো হবে না, কিন্তু 17 দিনে আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ক্ষমতায় আসলে 17 দিনে জামাত কভার হয়ে যাবে। সর্বোচ্চ জামাত বাংলাদেশে থাকতে পারবে না, লিখে রাখেন। এমনকি লুঙ্গির তলা আসবে, আমরা থাকতে দিব না। আওয়ামী লীগ যদি আগামীতে মনে করে লুঙ্গির তলায় বাইসতে হয়, জামাই হয়, মেয়র জামাই, তারপরে কি উকিল জামাই, ওইগুলো পিরিতি চলবে না। আমার একজন আছে আমি জানি, ওই যে উকিল শ্বশুর, উকিল মেয়র জামাই, এগুলো পিরিতি কিন্তু আর চলবে না। নিজের মেয়র জামাইরে রাখা যাবে না, নিজের শ্বশুরেই রাখা যাবে না। আমরা ঘুম হারাম করে দিব যদি কোনো আওয়ামী লীগের লোক আগামীতে এই জামাতি হেফাজতি জঙ্গিদের যদি উকিল জামাই, উকিল শ্বশুর, ঠিক আছে, আইতে পোলা ভাইতে পোলা ভাইস্তে চাচা মামা ভাগ্নে বলে আশ্রয় দেন, আমরা কিন্তু ছাড়বো না। দেখাই দিব জনগণকে, আইন শৃঙ্খলা বাহিনীকে কোনোভাবে রক্ষা করতে পারবো না। যদি কোনো আওয়ামী লীগের নেতা মনে করে থাকেন আগামীতে অমুকের জায়গা দিবেন, কাজ হবে না। আমরাও জায়গা পাই নাই, আপনাদেরও জায়গা দিতে দিব না, মনে রাখেন। এই কথা ঠিক। এই যে আওয়ামী লীগ আসলে জামাতকে 17 মিনিট দেশ থেকে কাভার করে দিবে, এটা কিন্তু সত্য। একা সোজা করে ফেলবে 17 মিনিটেই। দাড়ি টুপিতে যতই আর থাকো শোনার চান জামাতি হেফাজতিরা, সোজা করে ফেলবে। দাড়ি টাইনা না, ওই দাড়ি একটা চিমনি দিয়ে টেনে তুলবে এক একটা। ওই যে বলছে না, ওই যে কোন একজন একজন কি এমপি, মহিলা এমপি সংসদ দাঁড়িয়ে বলছে না শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিবে। তাহলে আমি যদি বলি দাড়ি টানি টাইনে ছিঁড়বে, বলা ভুল হবে, খুব অন্যায় হয়ে যাবে, হবে না। একজন লিখেছেন, আচ্ছা ওইগুলো কমেন্টগুলো পরে পড়বো, তারপরও দেখতেছি। আচ্ছা গেল। আরেকটা মজার বিষয় হলো, কমিউনিস্ট পার্টির একজন নেতা এবং অধ্যাপক, বাম রাজনীতির থিঙ্ক ট্যাঙ্ক, আসলে তিনি থিঙ্ক ট্যাঙ্ক, এম আকাশ, তিনি বলেছেন গণঅভ্যুত্থানে গিয়ে সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। এম আকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি অর্থনীতির অধ্যাপক। কি বলেছেন? গণঅভ্যুত্থানে গিয়ে সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। এগুলি তো আমরা বলেছি, এটা সিটিং বিপ্লব ছিল। জুলাই অভ্যুত্থান একটা অভিশাপ আমাদের জন্য। জুলাই অভ্যুত্থান একটা সন্ত্রাসী আন্দোলন ছিল, বাটপারি ছিল, গোলামির অন্য দেশে গোলাম হওয়ার কাজ ছিল, কথা তো বলেছে। এই চিঙ্কুবামেরা কিন্তু উনি কিন্তু ওনার কিন্তু অনেক চেলা আছে যারা চিঙ্কুবাম। এটা যদি আমি বলতাম না তাহলে আমার ছাই দিয়ে ধরতো। যাই হোক, আমি বললে তো দোষ, তাহলে আমি চিঙ্কুবামদের উস্তাদকে নিয়ে আসলাম। গণঅভ্যুত্থানে গিয়ে সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। মনে হয় কে বলেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতি এম আকাশ বলেছেন। তিনি আবার বামপন্থী। চিঙ্কুবামের আছেই তো না ভাই, তোমার বামপন্থী, আমি বললে তো দোষ হয়ে যাবে। সবচেয়ে একটা একই সাথে হৃদয় বিদারক, একই সাথে অপরাধ, কিন্তু একই সাথে এটাকে আমাদের থমকে দিয়েছে। এটা আমরা কি বলবো? সেটা হলো মায়ের শ্লীলতা হানির প্রতিশোধ নিতে গ্রেপ্তার 4 ভাই। কারণ কি জানেন? সে তাদেরকে মেরে ফেলেছে যে তার মায়ের শ্লীলতা হানি করেছে। কোনো সন্দেহ নাই কেউ মায়ের শ্লীলতা হানি সহ্য করতে পারে না, সেটা অপরাধ তারা করেছে। আমি আদালতকে বলবো তাদের শাস্তিটা যেন কম দেওয়া হয়, আমি অনুরোধ করব। কারণ মায়ের শ্লীলতা হানি সহ্য করতে পারে না, ওরা বোকা, তাই 4 জন গেছে। আমাদের জামালপুরের লোক হলে বুদ্ধি করে একজনই যাইতো, কারণ 4 ভাই গিয়ে বিপদে পড়তো না। এটা যদি আমার এলাকার ঘটনা হইতো, এরা বেশি আবেগতাড়িত, 4 জনই একেবারে তরুণ, একজনের যাওয়া উচিত ছিল। যে শাস্তি হলে 4 জন যাওয়া ঠিক হয় না, এরা বুদ্ধি কম ছিল। এই যে আমি বলি না, বুদ্ধি আপনাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু আবেগ আপনাকে যুদ্ধে হারাবে। এরা আবেগতাড়িত হয়ে গেছিল, 4 ভাই একসাথে গিয়েছিল। একটা পরিবারে 4 ভাই, 4 ভাইয়ের যদি ফাঁসি হয়ে যায় আইন অনুযায়ী তাদের ফাঁসি হবে, কারণ তারা পরিকল্পিত হত্যা করছে। কিন্তু আমি বাংলাদেশ আদালতকে বলবো, ক্রিকেটে যেমন ডাউট অফ বেনিফিট দেয়, এরকম এদের একটু বাঁচার সুযোগ করে দিবেন। এদের
শাস্তি সর্বনিম্ন করা উচিত, যেটা 4 বছর সম্ভবত, এর উপরে দিয়েন না। কারণ মাকে শ্লীলতা হানি করবে যে সন্তান, সে সন্তান রুখে দাঁড়াবেই, তাই আদালত, আমি অনুরোধ করব যাতে এই 4 সন্তানকে, আমার চোখে পানি চলে আসছে, বুঝতে পারছেন, কারণ এদের ফাঁসি তো দিতে পারবেনই না আপনি, আমরা দেশ আন্দোলন করব। অনেক সময় আইনের ঊর্ধ্বে থেকেও সিদ্ধান্ত নিতে হয়, কারণ এটা যদি তারা অন্য কোনো হত্যা করতো আমি বলতাম না, এরা মায়ের অপমান যে করছে তাকে মেরে ফেলেছে, অবশ্যই সেটা অপরাধ, আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না, কিন্তু কিভাবে বরদাস্ত করবে। আমি আদালতকে অনুরোধ জানাবো করজোরে যে এদের যেন সর্বনিম্ন সাজা দেওয়া হয়, সম্ভবত সর্বনিম্ন সাজা 4 বছরের। জি, এটা আদালতকে আমি অনুরোধ করব। আরেকটা মজার তথ্য দেই, হয়ে গেল, এই যে জামাতি কর্নেল আছে না, কর্নেল আব্দুল হক রাওয়া নাকি হাওয়া ক্লাবের যে সভাপতি ছিল, আমি জামাত থেকে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম, কিন্তু আমি অন্তরে বিএনপি। বুঝতে পারছেন তো, ঢুকে গেল বিএনপিতে। আবার শুনে, জামাত থেকে প্রার্থী, সে আবার অন্তরে বিএনপি কিভাবে হয় ভাই? তার মানে বোঝা গেল অন্তরে বিএনপি হলেও ওইটা জামাতও করে, মানে জামাত বিএনপি যে এক, এটা প্রমাণ পাইছেন তো। আবার আজকে দেখলাম যে কে যেন বক্তব্য দিছে যে আমি এনসিপির এখানে এসেছি, কিন্তু আমি হলাম জামাতের কর্মী, নাকি বলেছে যে এনসিপির কর্মী হলো জামাতকে ভালোবাসে। আরেকজন কালকে বলেছে ওই যে বাবির পোলাদের উপরে কে যেন জর্দার কৌড়া মারছে, সেখানে গিয়ে বলছে। দেখছেন তাদের বাটপারিটা, আমি বলেছি না আপনাদের, জামাতের শেষ আশ্রয় বিএনপি, বিএনপির আশ্রয় থেকে জামাত এত কিছু করে, এই কথাটা কিন্তু জন্য বলেছে। দেখেন এই বাটপার আব্দুল হক যে বলেছে, কালকে তাকে নিয়ে ভিডিও করছে, বলেছে যে বিএনপি কোনো লোক যেন ভারতে না যায়, ভিসা না নেয়, চিকিৎসা করতে না যায়, ব্যবসা যেন বন্ধ করে পাকিস্তানের সাথে করে। পাকিস্তানের সাথে আপনি কি ব্যবসা করবেন? পাকিস্তান থেকে কি আমদানি করবেন আপনি? পাকিস্তান কি উৎপাদন করে? পাকিস্তান নিজেই ভিখারি রাষ্ট্র। এই হলো আমাদের বাংলাদেশ। দেখেন, আমি জামাত থেকে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম, কে বলেছে? কর্নেল হক, জামাতি কর্নেল, কিন্তু আমার অন্তরে বিএনপি, ব্রিগেডিয়ার জেনারেল, এখন ব্রিগেডিয়ার বানাইছে, এই যে ওই যে ভুয়া এক প্রমোশন দিয়ে। মোটামুটি যদি আগামীতে আওয়ামী লীগ ক্ষমতা, আমার কি উপাধি, আমার সেক্টর কমান্ডার উপাধি আমি নিয়ে নিব, কারণ এরা যদি পারে কর্নেল থেকে ব্রিগেডিয়ার হয়ে যেতে পারে চাকরি না করে, তাহলে আমি সেক্টর কমান্ডার উপাধি দিলে সমস্যা কি? আমি বলবো যে আমি হলাম কি সেক্টর কমান্ডার না, একটা বানাই আর কি, আমরা জামাতিদের মতো একটা বানাই, কারণ নাম দেওয়া যেতে পারে যে 2026-এর ব্রিগেডিয়ার, ঠিক আছে, এটা আমাকে বানাই দেওয়া যায় অটো। যেমন সাদ্দাম মেরে দেখছেন না, পোশাক পরে নাই, আর্মিতে চাকরি করে না, আর্মি পোশাক পরে ঘুরতে, এরকম। সেবার আসেন, সবচেয়ে মজার বিষয়, আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক একজন মন্ত্রী আছেন, ক্লিন শেপড, খুবই ভদ্রলোক, তিনি বলেছেন মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো পড়ালেখা হয়। একজন মন্ত্রীর কথা এটা, বিএনপির মন্ত্রী বলছে যে মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো পড়া, তার পোলাপান মাদ্রাসায় দেয় না কেন? আমাদের দেশের কিন্তু এই লোকগুলো বাটপার, সেটা মন্ত্রী হোক, অভিনেতা হোক, নেতা হোক, খেতা হোক। আপনি দেখবেন অনেক হিন্দু আছে, তারা মাদ্রাসা বানায়, মসজিদ বানায়। ওই যে একজন গায়ক আছে না, নকুল বেজি নাকি নকুল, সে কিন্তু মাদ্রাসা বানাইছে, রোজিনা এফডিসির ভিতরে 2 কোটি হাতে মাদ্রাসা মসজিদ বানাইছে। এরা নিজে মসজিদে, নকুল যে মসজিদ বানাইলো, নকুল মসজিদে যাবে নামাজ পড়তে? ভাটপাড়িটা দেখেন, কোন মুসলমান মন্দির বানায় দেয়? কোন মুসলমানরা মন্দির বানায়? এমনি তো হিন্দুরা তেমনি বোকা, তার নেব, নকুল তো আরো বোকা। যাই হোক, বোকা না, এলো হলো সুবিধাবাদী। যাই হোক, সেটা অন্য বিষয়, ওদিকে যাচ্ছি না। মুক্তিযুদ্ধ মন্ত্রী বলছে যে মাদ্রাসায় ভালো পড়তে, তার সন্তান আজকে দেখে মাদ্রাসায় দিয়ে দেখি স্কুল কলেজ বাদ রেখে লেগে দেখ যে কেউ বলে না যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সমমানের সনদ, এখন বলা হবে মাদ্রাসার সমমানের সনদ। মানে স্কুল কলেজ মাদ্রাসায় এত ভালো পড়ালেখা হয়, তাহলে আর বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় কেন? সবাই মাদ্রাসায় থাকুক। মাদ্রাসায় যদি এত ভালো পড়ালেখা হয়, তাহলে তারা মাদ্রাসাগুলোতেই থাকুক, তারা বিশ্ববিদ্যালয়ে যায় কেন? আমি তো এটা বুঝি না। এই মন্ত্রী কি কয়? আরেক বাটপার আছে, সলিমুল্লাহ খান, আহমদ সাফার মাজারের কাছে, সে ওইগুলো বাটপারি কথা বলে। এই যে মন্ত্রী যে কথা বলছে, তার আত্মীয় স্বজন পরে কোনো দিন মাদ্রাসা এত ভালো, লজ্জাও নাই, এরা কি বলে আর কি বলে না, এদের আকলও দেয় নাই আল্লাহ এদের। এবার আসি আমাদের সাংস্কৃতিক জগতের যিনি প্রবাদ প্রতিম পুরুষ, আমাদের জামালপুরেও বাড়ি তার। সংস্কৃতিকে রাজনীতির উপর স্থান দিতে হবে, রাজনীতি যখন পথ হারায়, সংস্কৃতি তখন পথ দেখায়, কোনো সন্দেহ নাই, তার এই কথা সত্য। কিন্তু বাংলাদেশ উল্টা। এই বাংলাদেশে কিন্তু মামুনুর রশিদ নাট্যকার, অভিনেতা, নির্দেশক,
মানে জানেনই আপনার মামুনুর রশিদকে, তার নতুন করে আমার বলার কিছুই নেই। এই যে তিনি এটা বললেন, এটা কিন্তু তিনি অবশ্যই মানে কাগজপত্রে সত্য, কিন্তু বাস্তবে ভুল। আপনার যদি রাজনৈতিক ক্ষমতাই আপনার না থাকে, আপনার যদি রাজনৈতিক গ্রহণযোগ্যতা না থাকে, আপনি সাংস্কৃতিক বিপ্লব করতে পারবেন না। যেমন এখন মৌলবাদী শক্তি ক্ষমতা, আপনি গান বাজাই দেখেন তো, হারুনুর রশিদ সাহেব তার জামালপুরের বাড়িতে প্রতিদিন সকালবেলা গান গায়, গানের রেওয়াজ করুক, দেখি থাকতে পারে কিনা। ওই ঢাকায় বসে শিল্পকলা একাডেমিতে চদুরবুদুর করা আর সরিষাবাড়ি জামালপুর তারপর নিজের বাড়িতে এসে সংস্কৃতি আলাদা জিনিস। গ্রামে বাংলাদেশের সংস্কৃতি টিকে রয়েছে গ্রামের মানুষ। ওই আমেরিকাতে বাংলা গান গেলে বাংলা গান টিকবে না, তেমনি ঢাকায় শিল্পকলাতে যাত্রা অনুষ্ঠান করলে মফস্বলে যাত্রা টিকবে না, সিনেমা টিকবে না। ওই ঢাকায় 2টা থিয়েটারে 10টা সিনেমা হল বানাইলেন, ঢাকার 10টা সিনেমা হলে অর্ধেক লোক মাগনা টিকিট দিবেন আর অর্ধেক টিকিট কেটে দেবে, হাউসফুল, বিরাট বড় নেতা। আরে ভাই, আমি শেখ ফরিদ কালকে সিনেমা করলে ওরকম 10টা সিনেমা হাউসফুল হবে, আমি কোনো অভিনেতার স্বরেও জানি না, ঠিক আছে, আমি জীবনে অভিনয় করি না। মনে করেন আমি একটা সিনেমা বানাবো, ভাবির পোলা, আমি সেখানে কেন্দ্রীয় চরিত্র, চ্যালেঞ্জ করলাম ঢাকা শহরের সব সিনেমা হল হাউসফুল হবে, অন্তত 3 দিন যাবৎ হাউসফুল হবে, বিশ্বাস না করে দেখেন। ইয়ার কি করে নেই, কিন্তু আমার প্রস্তাব দিয়ে রাখছে, এটা অলরেডি প্রস্তাব দিয়ে রাখছে যে আমি নাকি ভাবির পোলা বলি। তারা বলছে ভাবির পোলা নামে তারা সিনেমা বানায়, মানে একটু করে নাম হইলেও কয় না, নামের জন্যই চলবে। ইভেন একজন আমাকে বলেছে, যারা টেলিফিল্ম নির্মাণ করেন এবং এবং নাটক নির্মাণ করেন, তারাও বলেছেন আমাকে যে ভাবির পোলা নামে তারা কি বলে, মানে পর্বের পর পর্ব তারা করবে, তারা নাটক করবে বলেছে, আমাকে বলেছে, এবং আমাকেই বলেছে কেন্দ্রীয় চরিত্রে রাখবে, আমাকেই থাকতে হবে। আমি অভিনয় পারি না, কয় না, আপনাকে শেখাবো আমরা। কি বুঝলেন? তো এই যে তিনি বললেন, কিন্তু রাজনৈতিক শক্তি ক্ষমতা আগে আপনার লাগবে, সক্ষমতা। বাংলা ভাষা তো আপনি দিল্লি বসে গান গেলে তো বাংলা গান টিকবে না। আমেরিকাতে আপনি সারাদিন বাংলা গান গেলে বাংলাদেশে বাংলা গান গাইতে হবে। তাহলে তার জন্য কি দরকার? রাজনৈতিক শক্তি। আমাদের শ্রদ্ধেয়, আমাদের অভিভাবক মুক্ত চিন্তার তসলিমা নাসরিন বাংলাদেশে কেন আসতে পারেন না? তার কি বিদ্যা কম না, বুদ্ধি কম না, তার গ্রহণযোগ্যতা কম? সারা পৃথিবীতে 50 জন গুরুত্বপূর্ণ নারীর তিনি একজন, কিন্তু রাজনৈতিক শক্তিতে আমরা পিছিয়ে, তাই তসলিমা নাসরিনকে আমরা আনতে পারি না। শুধু তসলিমা নাসরিন না, মুক্তিযোদ্ধার সাধারণ মানুষ থাকতে পারে না। এই মামুনুর রশিদ স্যার, তার এলাকায় গিয়ে জামালপুর এসে গান গায়ক না দেখি, নাটক করুক না দেখি, করতে পারবে না, নাটক করতে দিবে না মৌলবীরা। রাজনৈতিক শক্তি আপনাকে অর্জন করতে হবে। বাংলাদেশ সব অঙ্ক, সব সরল অঙ্ক, ওই যে সরল অঙ্কের গল্প পড়েন নাই? পণ্ডিত সাহেব কয়, পানি কত? কয় বলো, পানি কত? কয় 10 ফুট, 20 ফুট, 50 ফুট, 100 ফুট, এক জায়গায় 1 ফুট। গড়ে কত? 7 ফুট। কয় নৌকা যাবে, কিন্তু বাস্তবে সরল অঙ্কে নৌকা যায় না, কারণ যেন 1 ফুট পানি, ওইখানে নৌকা নিতে পারবেন না আপনি। ওটা অঙ্কে চলে গড়, বাস্তব জীবনে চলে না। আপনি সাংস্কৃতিক বিপ্লব করবেন কিভাবে? যেখানে উদ্দিসির ভবনে হামলা হয়, ছায়ানটে হামলা হয়, বোমা মারে। আপনি কি দেখেছেন যে মসজিদের ভিতরে, মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসায় কেউ বোম মারছে? বাইতুল মোকাররমে কেউ বোম মারছে? মারে নাই। কোথায় মারছে? ছায়ানটে। কোথায় মারছে? সিনেমা হলে। তার মানে কি, আপনার রাজনৈতিক ক্ষমতা তারা কক্ষিগত করে ফেলেছে। রাজনৈতিক ক্ষমতা এতই শক্তিশালী যে সেটা যদি না থাকতে, আওয়ামী লীগের মতো সবচেয়ে বড় দল তার ক্ষমতায় নাই, তাকে দেশ থেকে চলে যেতে হয়। তাহলে আপনি কোথায় আপনি গিয়ে দোতারা গান বাজাবেন? আপনি একটা বাউলের গান বাজাইতে পারবেন? নারায়ণগঞ্জে বাউলের গান হইতে দিয়েছে? এই তো আর যদি একটা বছর ক্ষমতায় থাকে, লালনের আখড়া উড়ে যাবে। 200 মাজারে হামলা হয়েছে। মাজার যারা, তাদের লক্ষ লক্ষ মুরিদান, তারা থাকতে পারে, টিকতে পারে না। আপনি কিভাবে গান গাবেন? আপনি গান গায়ে দেখান তো। আরে ভাই, আপনি তো একটা ভাস্কর্য রাখতে পারেন না। কারণ কি? আপনি ভাস্কর্য রাখতে পারেন না, কারণ কি? কারণ হচ্ছে আপনার রাজনৈতিক শক্তি নেই। রাজনৈতিক শক্তি অর্জন করলে আপনি সাংস্কৃতিক শক্তি, সংস্কৃতি, তারপর আপনি সংস্কৃতি চর্চা করেন। সংস্কৃতি চর্চা আপনি কেমন? আপনি করতেই দিবে না। আপনাকে আগে হাটে ঘাটে বাউল থাকতো, একটা বাউলের গান গাইতে দিবে, ধরে ধরে চুল কাটে দেয়, বাল কাটে দেয়। তাহলে আপনি কি করবেন এখানে? আমাদের দেশে আওয়ামী লীগ, আমাদের সরিষাবাড়িতে আওয়ামী লীগ ক্ষমতায়, স্কুলের সামনে একটা ডাস্টবিন বানাইছে, সেটা হনুমানের চেহারা। এই আওয়ামী লীগের নেতারাই বললো সরিষাবাড়িতে, আমার এলাকায় সিমলা বাজারে, বললো যে এটা রাখা যাবে না কেন এই ডাস্টবিন। তখন মেয়র হইলো আমার বন্ধুর ছোট ভাই, ঠিক আছে? তখন সে আমার বন্ধুর ছোট ভাই মেয়র। শুনি এগুলো রাখা যাবে না কেন? কয় হনুমানে তার ধর্ম অনুভূতি আহত। আরে ভাই, ধর্ম অনুভূতি আহত হবে হিন্দুদের, কারণ তাদের হনুমানকে তুমি ডাস্টবিন বানাইছো। হিন্দুদের ধর্মীয় অনুভূতি আহত নাই, মুসলমান ধর্মীয় অনুভূতি আহত কেন? কারণ ওই মুহূর্তে রাজনৈতিক ক্ষমতা নাই। আমি একা, কেউ প্রতিবাদ করতে পারে নাই। মেয়র পারে নাই। মেয়র যে সরিষাবাড়ি ছিল বিএনপির ঘাঁটি, সেইখানে তছনছ করে সে আওয়ামী লীগ থেকে মেয়র হয়েছে। সেই লোকটাই পারতেছেন একটা ডাস্টবিন হনুমান বানাইছে, রাখতে পারে নাই। কয়টা নাকি ইমান চলে যায়। বুঝতে পারছেন তো? রাজনৈতিক শক্তি আপনাকে আগে অর্জন করতে হবে। আপনার কথা বলার অধিকার আছে কিনা? আপনি কথাই বলতে পারবেন না।
বাংলাদেশের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একটি আমরা আন্তঃধর্মীয় আলোচনায় ছিলাম ঢাকাতে বাহাই কেন্দ্রে। সেখানে 7-8টা দেশের রাষ্ট্রদূত ছিল এবং অন্যান্য লোকেরা ছিল। সেখানে বিভিন্ন ধর্মের আলোচনা হচ্ছিল। সেইখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেছিলেন যে একটা বুদ্ধিজীবীর চাইতে একটা মসজিদের খাদেম অজপাড়াগায় তার ক্ষমতা বেশি, রাজনৈতিক ক্ষমতা বেশি। একটা শিল্পীর তা নেই। আরে ভাই, আমার এলাকার একটা গাঁজাখুরের যে ক্ষমতা আছে, সক্ষমতা, বাংলাদেশে কোনো বুদ্ধিজীবীর নেই। একটা গাঁজাখুর আপনি বলতে পারে তোর এই রাস্তায় যাইতে দিব না, আপনি যাইতে পারবেন না, পারবেন না আপনি। আমাকে একবার 7-8 জনে ধরছিল, মেরে ফেলবে আমাকে আমার এলাকাতে। এক গাঁজাখুর এসে আমাকে উদ্ধার করছে। এক গাঁজাখুরই 7-8 জনকে ভয় দেখাই দিছে। এটা হলো ক্ষমতা। ঠিক আছে, আবার বলুন এটা গপ্প, তাহলে বলিস এটা ছিল মামুন তরফদার, আমাকে উদ্ধার করেছে। মজার বিষয় হলো আমাকে মারার জন্য তার ছোট ভাই ছিল। আরো মজার বিষয় শুনবেন, যে মারতে এসে কিন্তু আমার চাচা, সে নিজেই জানে না। এরা মারতে আসছিল 7-8 জনে মিলে, আমার কেটে ফেলবে। আমাকে ধরে নিয়ে গেছিল শিমলা বাজারে, কিন্তু একজন এসে রক্ষা করেছে আমাকে। সেদিন রক্ষা করেছিল, নাম বলি, যারা যারা মারতে আসছিল তাদের নাম বললাম না, তারা এখন আমার শুভাকাঙ্ক্ষী। আমি নামটা, তাদের পরিবার আমার শুভাকাঙ্ক্ষী। এখন আমি তাদের কথা নামগুলো বলতেছি না। সেইখানে যারা আসছিল আমাকে মারতে, রক্ষা মেরে ফেলতে, সেখানে উদ্ধার করেছিল আমার এক বন্ধু, তার নাম আলী নকিব, আমেরিকা থাকে এখন। বলবেন যে কারণ এর নামটা কেন বললাম আলী নকিব, কারণ ওই দিন সে সাক্ষী। আর 2জন মারা গেছে, একটা হলো শম্ভু ঘোষ, মারা গেছে। তিনি দেখেছেন রে আলী নকিব তোর বন্ধুরে নিয়ে গেল মারতে। আমি বুঝতে পারি না যে আমাকে মারতে নিয়ে যেতেছে। আমাকে বলছে ফরিদ ভাই আসেন, যে যার কথা সে আমার ছোট ভাইয়ের মতো, তার সাথে আমার সম্পর্ক ভালো, তার বড় ভাইয়ের সাথে সম্পর্ক। আমি ভাবতেই পারি না সে আমাকে মারতে নিয়ে যেতেছে। পরে আমাকে উদ্ধার করেছে কমিউনিস্ট পার্টির সভাপতি নুরুল ইসলাম মোল্লা, কমরেড নুরুল ইসলাম মোল্লা। তিনি এসে দাঁড়িয়েছিলেন আমাকে উদ্ধার করতে। আমি পরে বুঝলাম আমার মারতে নিয়ে আসছে। পরে তখন আর আমি যাই নাই, কিন্তু তখন তো আর যদি 10 কদম 20 কদম যাইতাম, আমি অন্ধকারে গেলেই মারা যাইতাম। তখন কে দাঁড়িয়েছিল জানেন? ওই যে একজন গাঁজাখোর। কারণ তার সক্ষমতা, কেন রাজনৈতিক ক্ষমতা ছিল, কারণ তার বাড়ি ওইখানে, আমাদের বাড়ি হয়েছে। তারা না এটা হবে না, হইতে দিব না, ফরিদকে তুমি নিয়ে যাবে, এত সস্তা। আমার দোস্ত হয় না, আসলে চাচা চাচা এবং দোস্ত আমরা, এত সস্তা নিয়ে যাওয়া, মারা যেতে পারেন। রাজনৈতিক ক্ষমতা আপনাকে অর্জন করতে হবে, আপনি এমনি পারবেন না। রাজনৈতিক ক্ষমতা কিছু মামুনুর রশিদ স্যার বলেছেন, তার কথা ঠিক আছে, মানলাম, কিন্তু এটা সত্য নয়। সবসময় সবকিছু সত্য হয় না, সবসময় সবকিছু সত্য হয় না। এই যে সবসময় সবকিছু সত্য হয় না। এই যে মামুনুর রশিদ স্যার যেটা বলেছেন, সংস্কৃতিকে রাজনীতির উপর স্থান দিতে হবে। রাজনীতি যখন পথ হারায় সংস্কৃতি না, বাংলাদেশে এটা উল্টা। আপনাকে রাজনৈতিক ক্ষমতা দখল করতে হবে, তারপর আপনি করেন, তারপর আপনি আসেন। রাজনৈতিক ক্ষমতা না থাকলে কিছুই থাকবে না আপনার। রাজনৈতিক ক্ষমতা আসল ক্ষমতা। আপনার কাছে যখন পাওয়ার থাকবে তখন আপনি কি বাংলাদেশ এখন পারবেন আপনি গান গাইতে? আপনি দেখেন না আমাদের সরিষাবাড়িতে আপনি রাতের বেলা এখন লালন সঙ্গীত শোনান, কিন্তু আজকে থেকে 30 বছর আগে, 35 বছর আগে আমাদের আসলে ইসরাফিল মন্ডল, আবুল ভাইয়ের বাবা, শিমলা বাজারে নিজের বাসার সামনে তিনি রাতের বেলা 10টা থেকে, কারণ আগে রাত 10টা থেকে সারা রাত চলতো লালন সঙ্গীতের আসর। কই এখন থেকে করতে পারেন না? এখন 2-1 জন করে সৈয়দপুরকে, সরিষাবাড়িতে নামে সৈয়দপুর নামে একটা জায়গা, ওই যে ওই সৈয়দপুর বলি নেই, ওই নর্থ বেঙ্গলে সৈয়দপুর বলি নেই, সরিষাবাড়িতে সৈয়দপুর নামে একটা গ্রাম আছে, সেখানে চলে। তারপর সেখানে কৈফিয়ত দিতে হয়, গান গাইতে দেয় না, নাটক করতে দেয় না। গফরগাঁওয়ের মতো দুঃসাহসী মানুষ যারা, যারা গফরগাঁওয়ের মতো ডাকায় যাদের বলা হয়, আরে ভাই তারাই এখন নাটক করতে পারে না। এখন না, আগেও পারে না। মৌলবীদের জালে কৈফিয়ত দিতে হয়, মৌলবীদের ডাকাতি করলে, এই রাজনীতি করলে, নাটক করলে কৈফিয়ত দিতে হয়। মৌলবীদের আপনি কেন কৈফিয়ত দিবেন? আমি কি নাটক করবো, কি কোনো মৌলবীকে কৈফিয়ত দিতে হবে কেন? কারণ আমার রাজনৈতিক ক্ষমতা কম, তার জন্যই তারা এই দুঃসাহস পেয়েছে। আজকে সারা বাংলাদেশ তাদের দখলে। তা রাজনৈতিক মামুন স্যারকে কেন টিকতে পারলেন না? কারণ তার রাজনৈতিক ক্ষমতা নাই। মামুন স্যারের সাথে অনেক, এমনকি তারা জুলাই সন্ত্রাসী আন্দোলনে যুক্ত ছিল, এই মামুন স্যারও তার পক্ষে ছিল, তো তিনি টিকতে পারেন নাই, কারণ তার রাজনৈতিক ক্ষমতা নাই। কারণ এই জুলাই আন্দোলনের পরই যে বললাম, এম এম আকাশ, অধ্যাপক কমরেড এম এম আকাশ বলেছেন যে জুলাই আন্দোলন মানুষকে প্রতারণা করেছে। মামুন স্যারদের মনে করেছে, তারা ভাবছে ক্ষমতায় আসলেই অনেক কিছু, কিন্তু না, পারেন নাই তারা। কেন পারেন নাই? কারণ রাজনৈতিক ক্ষমতা তাদের কাছে সংখ্যায় কম, রাজনৈতিক সক্ষমতা কম। যে দেশে ব্যাঙ্গের ছাতার মতো গিজ করে মাদ্রাসা, আপনি কয়টা সাংস্কৃতিক একাডেমি বানাইছেন? আপনি কয়টা সাংস্কৃতিক একাডেমি বানাইছেন? কয় জায়গায় বানান নাই? তার জন্য আপনি টিকতে পারবেন না। আপনি গিজ করে মাদ্রাসা বানাইছেন, আপনি তো বুলবুল ললিতা কলা একাডেমিকে আপনি সারা দেশে ছড়াইতে পারেন নাই, কারণ আপনার সংস্কৃতি কই থেকে, রাজনৈতিক ক্ষমতা আপনি কলাপস হয়ে গেছেন, পারেন নাই, পারবেন না। জি, তারপরে দেখি
তারপর মজার বিষয় হলো জুলাই শহীদ, বুঝেন আবার জুলাই আবার শহীদ, বাবারে বাবা, জিন্দা শহীদ না মুর্দা শহীদ লাগে তা লেগে নেই। 6 তারিখের নিউজ যে যুগান্তর আসছে, জুলাই শহীদদের নিয়ে ব্যঙ্গ, কি বিইউবিটির সেই কর্মকর্তা বরখাস্ত। জুলাই শহীদদের নিয়ে ব্যঙ্গ করার জন্য তিনি বরখাস্ত হয়েছেন, কিন্তু মুক্তিযোদ্ধাদের পিটাইলে, মারলে, জেলে দিলে, তাদের লাশে হ্যান্ডকাপ লাগলে কেউ বরখাস্ত দূরের কথা, তারা সমালোচনা করা যাবে না। মানে কি দেশে বাস করি আমরা? তথাকথিত জুলাই সন্ত্রাসীদের নিয়ে ব্যঙ্গ করার কারণে এই আমার ভাবির পোলাদের, জঙ্গি পোলাদের ব্যঙ্গ করার কারণে তার বরখাস্ত তিনি। আর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে কোনো সমস্যা নাই। কোন দেশে বাস করি আমরা? সেই জন্যই ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে এই বাংলাদেশে একদিন মুক্তিযুদ্ধ বিরোধীরা, রাজাকার আলবদরেরা মুক্তিযোদ্ধাদের বিচার করবে পাকিস্তান ভাঙার দায়ে, যেটা আমাদের কমরেড ইনু বলেছেন। কি বলেছেন? যে পাকিস্তান ভাঙার দায়ে বাংলাদেশ করার কারণে তাকে 10 বছর কারাদণ্ড দেওয়া হলো। কথা সত্য। আসি। আচ্ছা, বাংলাদেশ নিয়ে অনেক খবর বললাম। আচ্ছা, ধর্মীয় একটা বিষয় আসছে, ওটা নিয়ে কথা বলবো না। এবার একটু বিদেশ, যদি একটা বিষয়, আচ্ছা, গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিল হামাস। কি বুঝলেন? কে বুঝলেন ভাইরা আমার? আমাকে বলেন। আমাকে এখন বলেন যে এই যে গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিল হামাস, এই কথাটা বলি নাই যখন 2023 সালের 7ই অক্টোবরে তারা 1200 ইসরায়েলিদের মেরে ফেললো, ধরে আনলো, কিডন্যাপ করলো? মনে আছে আপনাদের? নারীদের ধর্ষণ করলো। কি অদ্ভুত ব্যাপার! 15 বছর ছেলেরা, 15 বছরের এই হামাসের এই গাজার ছেলেরা 30 বছর 25 বছরের নারীদের ধরে নিয়ে ধর্ষণ করলো। এবং এটার পক্ষে ছাপাই গেল আবার বাংলাদেশের মানুষ, বামপন্থীরা, মুসলমানেরা। আরে ভাই, ইসরায়েল যদি হামলা করে সেটা যদি অপরাধ হয়, এটাও তো অপরাধ। আপনাকে বলতে হবে না এটা অপরাধ? ওইখানে আপনি এই যুক্তি দিতে পারবেন যে ওদের জমি দখল করছে, তার জন্য আপনি তার দর্শন করবেন? হয় তা 15 বছরের ছেলে মেয়ে, কারণ কি? কারণ আপনি গণ্যমাত্র মালের মগজ ঢুকাই দিচ্ছেন। তখনই আমরা বলেছিলাম তাই রে, বাংলাদেশের মানুষ খুশি রে ভাই, বাংলাদেশে বাঙ্গু, পাকিস্তানের পাঙ্গু, ভারতের ভাঙ্গু, খুশির সুতির ভাই হয়ে গেল। কিন্তু আমরা জানতাম যে এর পরিণতি খুব করুণ হবে। আমাদের কথা তখন মানে নেই। কেমন লাগে? বলেছিলাম যে গাজা খালি হয়ে যাবে, গাজা খালি হয়ে যাবে, মানে ইসলাম আবাবিল পাখি আসছে, আল্লাহ ফেরেশতা পাঠাইছে না গাজা খালি, বলেছিলাম কিনা? ঠিক তেমনি বলতাম এই বাংলাদেশ যেই দিন ভারত গুসা করে বসবে, এই বাংলাদেশের মানুষ পালে পালে না খায় মারা যাবে, পালে পালে। এখনই তো 1 থেকে 1.5 কোটি ভারতে গিয়ে কামলা দেয়, বান্দিগিরি করে, রাইট? তাহলে যদি বাংলাদেশের শুধু আমদানি রপ্তানি বন্ধ করে দেয়, বাংলাদেশে কি দশা হবে? এই যে হামাস, এরা যে এই যে গেল সেখানে, মৌসাকে আপনি ঢিল মারলে তো দৌড় দিলেন, কিন্তু আশেপাশে যারা থাকবে তাদের পরিণতি কি? আপনি তো মৌসাকে ঢেল দিয়ে আপনি তো দিয়েছেন দৌড়, যেটা ইরান করাইছে হিজবুল্লাহ দিয়ে, হুতি দিয়ে, ঠিক আছে? এখন কই উদ্ধার করেন গিয়ে? এখন তো এই যে গাজা থেকে খোদ হামাসই তার কর্তৃত্ব ঘোষণা করছে, তারা আর যাবে না সেখানে, ছেড়ে দিয়েছে। অলরেডি সেখানে ইসরায়েলিরা বসতি শুরু ঘোষণা করেছে, সেখানে তারা বসতি করবে। শুধু গাজাই নাই, অলরেডি জানেন তারা লেবাননে ঢুকে গেছে না, সিরিয়ায় ঢুকে গেছে না? ঠেকাইতে পারছেন? আমরা বলি তো মানেন না। ওই চাপা মারা ওই বাংলাদেশের লিল্লাখোর মৌলবি ইসরায়েল দখল করবে, এটা আপনারা যারা বিশ্বাস করেন তাদের জন্য তার কিছু করার নাই। আপনি যদি মনে করেন যে 100 সৈনিকের একটা ব্রিগেড কোম্পানি বানাইলেন, তার নাম দিলেন আলী, তার নাম দিলেন ওসমান, উমর, আবু বকর, আর আপনার জন্য ফেরেশতা নেমে যাবে, অত নালি আদেশের না। তো এই যে গাজাতে যে খালি হয়ে গেল, এখন কি করবেন? ট্রাম্প ঘোষণা দিয়েছিল, মনে আছে? ট্রাম্প টাওয়ার বানাবে, মনে আসছিল? আমরা তখনই বলছিলাম থাকবে না এগুলো। আর আপনারা বলছেন এই যে রাশিয়া আসতেছে, ইরান আসতেছে, চায়না আসতেছে, আল্লাহর ফেরেশতা আসছে, কিছুই আসে না, আসবে না। কারণ নির্বোধ যারা, তাদের জন্য কেউ পক্ষে কাজ করবে না, আপনাকে শুধু ব্যবহারই করবে। এই যে মুসলমানেরা ঠেলাও খায় বেশি, ব্যবহার হয় বেশি, এরাই কিন্তু ঠেলা খায়। পৃথিবীতে সবচেয়ে রিফিউজি কারা? পৃথিবীর 65 থেকে 70% রিফিউজি মুসলমান। আর থাকে কই? ইহুদি খ্রিস্টানদের দেশে। মুসলমান দেশে কিন্তু, ইসলামী দেশে কিন্তু তারা কেউ রিফিউজি কোনোদিন বাংলাদেশে আসছে ওই রোহিঙ্গা ছাড়া?
অথচ ঘেঁটি ধরে বের করে দিছে, ওটা আলাদা। কিন্তু যারা নাগরিক, মনে করেন এই সিরিয়া থেকে, লেবানন থেকে, ইরাক থেকে, এমনকি সৌদি আরব থেকে পালায় পালায় কোথায় যায়? ইউরোপে। সারা পৃথিবীর মুসলমানরা যায় এমনি ইউরোপে খ্রিস্টানদের দেশে গিয়ে আর তাদের গালাগালাজ করে। এই যে গাজাতে তাফালিং শেষ হয়ে গেছে না? আবাবিল পাখি কিন্তু না, হাইরে তখন ফালাফালি গো মৌলবি করে মুখের অত্যাচারে এই ইসরায়েল শেষ, ইসরায়েল খালাস। এরা যে আমেরিকা, এরা যে ভারত দখল করে, দিল্লি দখল করে, ইসরায়েল দখল করে, আমেরিকা দখল করে। কিন্তু বাস্তবতা কি? বাস্তব হলো আপনাকে গাজা ছেড়ে দিতে হলো, এবং কে? তারা নিজেরাই ছেড়ে দিয়েছে। জি।